প্রিয় দর্শক, স্বাগত জানাই আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল হোয়াইট পেপারে। আজকে আমি আলাপ করতে চাই তা হলো বাংলাদেশে আগামী দিনের নারী নেতৃত্ব, আগামী নির্বাচনে কতজন নারী প্রার্থী প্রতিযোগিতা করবেন। এ কারণে করতে চাই, এ কারণেই গুরুত্বপূর্ণ, তা হলো এই যে এই বছর 2026, এই 26শে যে ফেব্রুয়ারিতে নির্বাচন করবার শিডিউল যেটা আর কি, সেখানে দেখা যাচ্ছে যে রাজনৈতিক 51টা দল অংশগ্রহণ করছে। তার মধ্যে 30টা রাজনৈতিক দলেরই কোনো নারী প্রতিনিধি, কোনো প্রার্থী নেই। এবং যে জামাত ইসলাম এত হাঁক ডাক, সেই জামাত ইসলামের ভেতর থেকে একজন নারী প্রার্থী নাই। যতজন প্রতিযোগিতা করবে নির্বাচনে, দেখা যাচ্ছে এখানে মাত্র 4% হচ্ছে নারী প্রার্থী। বিস্ময়কর, যেখানে বাংলাদেশের জনসংখ্যা অর্ধেকই নারী আর পুরুষ। কেউ বলে বাংলাদেশে এখন 18 কোটি, কেউ বলে 20 কোটি, কেউ বলে 22 কোটি। যা আছে তত কোটির একদম অর্ধেকের মতন করে। আমরা যদি 2008 সাল থেকে হিসাবটা করি, 2008, 2014, 2018, 2024 এই যে নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনগুলো মানসম্পন্ন অথবা বিতর্কিত সেটা আরেকটা আলোচনা। কিন্তু এই নির্বাচনগুলোতে অনেক সংখ্যক নারী সংসদ নির্বাচনে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। এইখানটায় দেখা গেছে যে নারীদের ভিতরে একটা তীব্র আকাঙ্ক্ষা যে তারাও রাজনীতিতে অংশটা নেবে। সেই চিত্রটি বদলে এই এখন কি পরিমাণ কমে গেছে, কতটা করুণ হয়েছে আমি বলবো, করুণ শব্দটাই বলতে বাধ্য, যার প্রেক্ষিতে এখন মাত্র 4%। এই মনোভাবটার পেছনে কি কাজ করলো, কিংবা কেন তারা ভরকে গেল এরকম করে? একটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যারা খুবই ঘোর ইসলামপন্থী, তারা কোনোভাবেই নারীদেরকে নমিনেশন দিয়ে নির্বাচনে মাঠে নামতে দিতে রাজি না, বোঝাই যাচ্ছে। চাইলে তো তারা দিত। বরঞ্চ জামাত ইসলাম নানাভাবে কথা বলেছে। জামাত ইসলামের প্রধান নেতারা বলেছে যে তারা ক্ষমতায় এলে নারীর প্রতিদিন কাজ করবার সময় ঘন্টা কমিয়ে দেবে। কখনো বলা হয়েছে তাদেরকে পর্দার মধ্যে আসতে হবে, বোরকা পরতে হবে, হিজাব পরতে হবে। জামাত ইসলামের থেকেও আরও যারা উগ্র ইসলামিক চিন্তাভাবনার রাজনৈতিক দল আছে, তারা তো আরও উগ্রভাবেই বলেছে যে নারী এখন যা পোশাক পরে বেড়ায় সেটা খুবই গর্হিত অপরাধ, ইসলাম সমর্থন করে না। এবং এই যে ইসলামিক জজবা, এটার ফলে যে নানাখানে নানা ধরনের সংঘাত হয়েছে, যন্ত্রণা হয়েছে, সেইগুলোকে দেখে অসংখ্য নারী ভয় পেয়েছে। সেজন্য একটা বিষয় তাহলে যে নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না। খুব লক্ষণীয় যেই বাংলাদেশে আমরা দেখেছি এই বিগত দশকগুলোতে, বিশেষ করে 80-র দশকে, দুজন প্রধান রাজনৈতিক নেতাই হচ্ছেন নারী, শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া, এবং তারা প্রধানমন্ত্রী ছিলেন। এবং ক্রমান্বয়ে আমরা দেখেছি এই দুই প্রধান নারী নেতৃত্বের বাইরে স্পিকার নারী, তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন সেক্টরে, সিভিল প্রশাসনে সচিব হয়েছেন নারী, বিমানে বৈমানিক নারী, সামরিক বাহিনীতে নারীর যে সংখ্যা সেখানে বেড়েছে। অর্থাৎ প্রতিযোগিতাময় ধারায় নারী তার ক্ষমতায়নের জন্যে বাংলাদেশে অংশগ্রহণ করেছে। ফলে রাজনৈতিক জায়গায় নারী নেতৃত্ব অবশ্যই অপরিহার্য। নারী নেতৃত্বকে জাগ্রত করে তাদেরকে শক্তিশালী করে এগিয়ে দিতে হবে। কিন্তু এখানে দেখছি আমরা যে বিপুলভাবে ঘাটতি। এই ঘাটতিটা আসলে কাম্য না, কোনোভাবেই ঘাটতিটা কাম্য না। এই বলে না যে অর্ধেক তার পৃথিবী আর কি বানায়েছে নর, অর্ধেক তার নারী। তো নর আর নারী মিলেই তো রাষ্ট্র, সমাজ, বিশ্ব, সমগ্র বিশ্বে, আধুনিক বিশ্বে নারীরা কীভাবে নিজেদেরকে প্রতিযোগিতার মধ্যে নিয়ে কাজ করছে।
তারা শিক্ষা বৈজ্ঞানিক জায়গায় বলেন কিংবা গবেষণায় বলেন, যে কোনো দুরূহ এবং চ্যালেঞ্জিং সেক্টরে নারীরা ভূমিকা পালন করছে। বাংলাদেশেও এর কমতি নেই, কিন্তু বাংলাদেশে বিপুল হারে, ব্যাপক হারে নারী অংশগ্রহণ করেছে, এখন উচ্চশিক্ষিত হয়েছে, তারা আধুনিক জায়গায় নানাখানে কাজ করছে। গার্মেন্টস সেক্টরের সিংহভাগই তো নারীদের একটা অংশগ্রহণ। এই জায়গায় তাদের অংশগ্রহণে বাংলাদেশ যে বৈদেশিক মুদ্রা অর্জন করলো, সেই সূত্রে বাংলাদেশের আর্থিক যে গতিশীলতা বৃদ্ধি পেয়েছে, এগুলো মানে ঘটনা আমরা সবাই জানি। কিন্তু নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে, এই যে নির্বাচনে সংসদে যাওয়ার ক্ষেত্রে নারীদের যে চিন্তা, সেই চিন্তাটাকে কেন কেউ প্রাধান্য দিচ্ছে না? আমরা সাম্প্রতিক সময়ে, এই সময়টায় এখন কিন্তু ওরকম তীব্র সুতীক্ষ্ণ নারী কণ্ঠ নেত্রী হিসেবে দেখছি না মাঠে। আগে আমরা দেখেছি মতিয়া চৌধুরীকে পেয়েছিলাম, তাকে বলা হতো অগ্নিকন্যা। বিএনপির থেকে অনেক অনেক নারী নেতৃত্ব, সেলিমা রহমান ছিলেন, মানে বেগম খালেদা জিয়ার পরে পরে তার সাথে যারা ছিলেন অনেকে ছিলেন। আওয়ামী লীগ থেকে তো ভুরি ভুরি এরকম প্রমাণ বলা যেতে পারে, জাতীয় পার্টির থেকে। কিন্তু জামাত থেকে আমরা দেখি নাই। আর অন্য যে ইসলামিক দলগুলো আছে কিংবা ইসলামিক শক্তিগুলো আছে, হেফাজতে ইসলাম অথবা চরমোনাই, এই যে পীর ভিত্তিক যে রাজনীতি করবার যে শক্তি, তারা তো নারীদেরকে শক্তি মনে করে না। এটা প্রমাণ আর কি, রাজনীতির ক্ষেত্রেও না, সামাজিক বাণিজ্য এই ক্ষেত্রেও না। কিছু মুসলমান আছেন যারা ইসলাম ধর্মের যে বক্তব্য, সেটাকে নিজের মতন করে ব্যাখ্যা করে নারীকে যতটা তুচ্ছ করা যায়, যতটা অবহেলা করা যায়, সেভাবে তারা কথা বলেন। এবং কথা বলে যে আসলে যেন ওই সৃষ্টিকর্তা আল্লাহ পাক নারীকে পুরুষের নিচে এক ধরনের স্লেভ, দাস বানিয়েছে। এবং তাদের মনোজগতে এরকমই, যেন নারী তাদের শুধু সেবাই করবে, নারী ঘরে থাকবে, সন্তান বানাবে, বোরকার তলে থাকবে, এবং তার কোনো রাষ্ট্রে ভূমিকা থাকার দরকার নাই। এই জায়গাটাই কি হবে? এই জায়গায় উত্তরণ দরকার। আমার বেশ মনে আছে 1993 সালে প্যারিস এইড কনসোর্টিয়াম, সেখানে তৎকালীন সময় বাংলাদেশ বহির্বিশ্বের থেকে কতটা অনুদান পাবে, আর্থিক সহায়তা পাবে, সেইটা আলোচনা হয়ে নির্ধারিত হতো এবং এখানে দাতা গোষ্ঠীরা অংশগ্রহণ করত। সেই সময়টায় আমি জাপানিজ দূতাবাসে চাকরি করতাম, রাজনৈতিক ডেস্কে পলিটিক্যাল অ্যাডভাইজার হিসেবে। আমাকে দায়িত্ব দেওয়া হলো, অর্থাৎ প্যারিস এইড কনসোর্টিয়ামে যে জাপান সরকার অংশগ্রহণ করবে, তার আগ দিয়ে আমাকে দায়িত্ব দেওয়া হলো জানতে বাংলাদেশে বৃহৎ রাজনৈতিক দলগুলো নারীর ক্ষমতায়ন, সেই ব্যাপারে কি ভাবছে। এই ক্ষমতায়ন হচ্ছে সেই বিভিন্ন চেয়ারে অংশগ্রহণ নারীদের কীরকম থাকবে, রাজনীতিতে অংশগ্রহণ কীরকম থাকবে, মাঠ পর্যায়ে লোকাল ইলেকশনে সেইখানে এবং জাতীয় পর্যায়ে ইলেকশনে সেইখানে নারী প্রতিনিধিত্ব সেটা কীরকম হওয়া দরকার, সে নিয়ে কী ভাবছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম। এবং আমি এই নিয়ে একটা গবেষণা করলাম। সেই গবেষণা করতে গিয়ে সেই সময়টায় 1993 সালে ওই সব দলগুলোর অনেক বড় বড় নেতাদের সঙ্গে আমি দেখা করেছি, তাদের অভিমত নিয়েছি, মতামত নিয়েছি। খুব মনে আছে আমার যে আওয়ামী লীগ থেকে তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক, তাদের সঙ্গে কথা বলেছিলাম। জামাত ইসলামের থেকে কামারুজ্জামান, ওনার সঙ্গে কথা বলেছিলাম। বিএনপির থেকে সেলিমা রহমানের সঙ্গে কথা বলেছিলাম। আমি ব্যারিস্টার মওদুদ, ওনার সঙ্গে কথা বলেছিলাম। আওয়ামী লীগ থেকে আশরাফুল ইসলাম, ওনার সঙ্গে কথা বলেছিলাম। বিএনপির থেকে খন্দকার দেলোয়ার হোসেন, তার সঙ্গে কথা বলেছিলাম। এরকম আরও অনেক অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব, ও রাশেদ খান মেনন, তার সঙ্গে কথা বলেছিলাম। ওনাদের সঙ্গে কথা বলে মাঠ পর্যায়ে মানুষের অনুভূতি নিয়ে আমার এই রিসার্চ পেপারটা আমি জমা দিই জাপানিজ দূতাবাসের রাষ্ট্রদূতকে। উনি সেই মতো ওই রিপোর্টটাকে ভিত্তি করে জাপান গভর্নমেন্টের টোকিওতে পাঠিয়ে দেয় এবং সেইখানে মতামতটায়
সামগ্রিকভাবে যেটা উঠে এসেছিল রাজনৈতিক দলগুলো জামাত ইসলাম বাদে অন্যরা সকলেই নারী নেতৃত্বকে এগিয়ে দিতে ভীষণভাবে আগ্রহী। এটা হচ্ছে সারবস্তু। আর এবারে আসুন, প্যারিস এইড কনসর্টিয়ামে দাতা দেশগুলোর কেন এখানে নজরটা ছিল নারীর উন্নয়নে বাংলাদেশে, যে নারীরা কিভাবে নেতৃত্ব দিবে আগামী দিনগুলোতে, এই বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে, সেই রকম একটি স্বপ্ন দেখা বাংলাদেশের পাশে দাতা দেশগুলোর পাশে থাকবে এবং দাঁড়াবে। যদিও এই রিপোর্টটা জাপান গভর্নমেন্টের দিক থেকে উত্থাপিত, কিন্তু এখানে G7 যে দেশগুলো, এই সব দেশগুলোকেও জাপান সরকারের রিপোর্টটা প্রভাবিত করেছে এবং করে। এরকমই নিয়মটা না, যখন একটা রাষ্ট্র এরকম আধুনিক এবং G7-এর কেউ মেম্বার শক্তিশালী, তারা যেই বিষয়গুলো তুলে ধরে তখন সেটা প্রভাব বিস্তার করে। আমি ওইটার প্রেক্ষিত থেকে এটা বলতে চাই যে বহির্বিশ্বের দেশগুলো সব সময়, যারা বিশেষ করে বাংলাদেশের উন্নয়ন অংশী, সেই দেশগুলো সবসময় চেয়ে এসেছে যে বাংলাদেশের রাজনৈতিক কাঠামোতে নারীর ক্ষমতায়ন ব্যাপকভাবে বিস্তৃত হোক। এবং আমি 1993 থেকে পরের হিসাবটা যদি দেখি, আপনারা যদি ইন্ডেক্সটা রিসার্চের লক্ষ্য করেন, তাহলে বিএনপি, আওয়ামী লীগ এরাই তো ধারাক্রমভাবে এত বছর শাসন ক্ষমতায় থাকলো। তো তারা দুটো দলই শাসন ক্ষমতায় থাকাকালীন নারীর ক্ষমতায়নে ব্যাপকভাবে কাজ করেছে এবং একেবারেই মাঠ পর্যায়ে উপজেলা ইউনিয়ন পরিষদ পর্যন্ত নারীর ক্ষমতায়নে তারা ভূমিকা রেখেছে। তাহলে এখন এই 2026-এর আগামীর যে ফেব্রুয়ারি ইলেকশন, সেইখানে নারীর তার অংশগ্রহণটা এত কমে গেলে থমকে যেতেই হয়, ভাবতেই হয় যে এখান থেকে কি আবার পিছিয়ে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হবে আগামী দিনে। এই আশঙ্কাটা মাথার মধ্যে কাজ করছে বলেই আমি আজকের এই আলাপটায় নামলাম। এই আমার শুধু একার আলাপ তো না, দেখা যাবে যে জাতীয় দৈনিকগুলো এই বিষয়টাকে কেন্দ্র করে প্রচুর লেখালেখি করছে যে এবারে নারীর অংশগ্রহণ খুবই অল্প, মানে একটা শীর্ণ রেখার মতন, শীর্ণ নদীর মতন। শুধু বাংলাদেশের যে পত্রপত্রিকা এ নিয়ে কথা বলছে তা না, বহির্বিশ্ব। আমি যেই এখান থেকে তখন পড়ছিলাম সেটা হচ্ছে বিবিসির রিপোর্ট। সুতরাং মাথায় রাখতে হবে, বাংলাদেশ যদি আধুনিক দেশ হিসেবে এগিয়ে যেতে চায়, তাল মিলাতে চায় বহির্বিশ্বের আধুনিক দেশগুলোর সঙ্গে, তাহলে বাংলাদেশের নারীদেরকে আধুনিকভাবে এগিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে এবং সব ক্ষেত্রে সুযোগ দিতে হবে, অবারিতভাবে সুযোগ দিতে হবে, নির্ভীকভাবে এগিয়ে চলবার সুযোগ দিতে হবে। এইখানে আমাদের যেহেতু বাংলাদেশে ইসলাম মানে মুসলিম মেজরিটির দেশ, সেই জায়গাটায় মুসলিম নারীরা তারা তাদের পছন্দ মতন কীভাবে চলবেন সেই অধিকারটাকে রেখেই রাষ্ট্রীয় যে বিধিবিধান আছে সেগুলো যেন নারীর জন্য চূড়ান্তভাবে সহায়ক হয়, সেগুলো যেন এমন হয় তার থেকে ফাঁকিতে না পড়ে নারী শক্তি। এটা যদি হয় তাহলে বাংলাদেশের উন্নয়নের যে জোয়ার, উন্নয়নের যে শক্তি ধারা, সেটা ব্যাহত হবে। খুবই সহজ কথা, নারীকে যদি শক্তিশালী করা হয় তাতে পুরুষের লাভ। যেই পুরুষ ভাবে যে নারীকে শক্তিশালী করলে তার ক্ষতি, সে এক মহাবোকার মতন কথা। এই শক্তি কিন্তু এরকম নয় যে সে শুধু রাজনীতি করবে, এই শক্তি এরকম নয় সে বাইরে চাকরি করে আয় করে নিয়ে আসবে। এই শক্তি হচ্ছে সামগ্রিক। সে যদি শিক্ষা লাভ করে, নারী আপনার সন্তান প্রতিপালনে, নারী পুরুষের যে সন্তান, তাদের সন্তান প্রতিপালনে সে একটা সঠিক ভূমিকা রাখতে পারে। সেই ক্ষেত্রে ওই পরিবারের ওই সন্তানটি বুদ্ধিদীপ্ত, উচ্চশিক্ষিত হয়ে উঠবে। এটাই তো স্বাভাবিক। যখন একটা মানুষ, নারী এবং পুরুষ, উচ্চশিক্ষিত হয়, তার বোধ বুদ্ধি বিবেক বিবেচনা বিকশিত হয়, সে প্রথমেই নিজের জন্য যেমন কাজে লাগে, তার নিজের জন্যের কাজে লাগাটা হচ্ছে পরিবার, পরিবার থেকে হচ্ছে সমাজ, সমাজ থেকে বৃহত্তর আঙ্গিকে রাষ্ট্র, তারপরেই একটি রাষ্ট্র এভাবে শক্তিশালী হয়। বিশ্বের সকল শক্তিশালী রাষ্ট্রে একই চিত্র এখন। সেইখানে বাংলাদেশকে এই বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে এই ভূমিকাটাতে রাখতে হবে। সুতরাং রাজনীতিতে নারীর অংশগ্রহণ একই তালে আরও অনেক বেশি হওয়া দরকার, এটাই বিবেচনা করি। ভালো থাকুন সকলে। শুভেচ্ছা সকলের জন্য, শুভকামনা।